গতি প্রকৃতি এবং মোড় কিন্তু ঘুরে গেছে, এবং সেই সাথে যে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণীও কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। যেমন আপনি আপনার উপস্থাপনায় বললেন যে ইরান বোধহয় বেশি দিন টিকবে না, এরকম একটা ধারণা ছিল, এবং সেই ধারণাটি এখন পরিবর্তিত অবস্থায় এসছে যে না। এবং ইসরায়েল নিজেও স্বীকার করেছে, ইসরায়েল বলেছে যে ইরানের যে মিসাইল সক্ষমতা এটা সাংঘাতিক। এবং আমি কিছুক্ষণ আগে একটা আপনার ভিডিও দেখলাম, সেটা হলো তাজ হাশমি, আপনি ভালো করে জানেন তাকে। উনি আমেরিকা থেকেই কিন্তু একটা ভিডিও দিয়েছেন, এবং সেইখানে উনি একটা থার্ড ফেজের আপনার মিসাইলের কথা বলেছেন, যেটা ইরানিদের হাতে আছে। এখন প্রশ্নটা হলো কি, ইরানিদের মিসাইল সংখ্যাটা আমি বলি, সেটা ভারতের একজন বিশেষজ্ঞ বলেছেন, মেজর জেনারেল জিডি বক্সি। তিনি একজন আপনার সামরিক বিশেষজ্ঞ এবং স্ট্র্যাটেজিস্ট, ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট। উনি বলেছেন যে প্রায় 5,000, 3.5 থেকে 5,000 মিসাইল ইরানের হাতে আছে, এবং 3.5 থেকে 5,000 মিসাইল যদি থাকে, তাহলে মোটামুটি মোটা দাগে বলা যায় যে যুদ্ধটা খুব সহজে শেষ হবে না। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভাবছেন যে উনি যুদ্ধটাকে খুব সহজে টেনে শেষ করে দেবেন, এটা বোধহয় সম্ভব না। এলো এক। 2 নম্বর হলো, চায়না এবং রাশিয়া প্রক্সি ওয়ারে না আসলো, এটা খুব ইম্পর্টেন্ট, আপনি এটা মনে রাখবেন। চায়না এবং রাশিয়া প্রক্সি ওয়ারে না আসলেও প্রক্সি ওয়ারের চেয়ে বড় কাজটি করছে, সেটি হলো তারা দুই দেশই মিসাইল এবং ওয়েপন সাপ্লাই দিচ্ছে, এবং তারা দুটো স্ট্র্যাটেজি নিয়েছে। একটি হলো আপনার শিপের মাধ্যমে, এবং শিপের মাধ্যমে হওয়ার ফলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যে যেহেতু আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এখানে, আপনার হরমুজ প্রণালী ছেড়ে আর একটা দূরে সরে গেছে। এটা কি আপনার টকশোতে আমি বলেছিলাম যে ইরানের মিসাইলের ইন্টেন্সিফাইড ফায়ারিং এ তারা মানে আমেরিকা বুঝতে পেরেছে, অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ারে যারা আছে, যেটা আব্রাহাম লিঙ্কন, ইউএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা আপনার পার্সিয়ান গালফে ঢুকেছিল, পারস্য উপসাগরে, তারা এটাকে সরিয়ে নিয়েছে। এই জন্য সরিয়ে নিয়েছে যে তাদের ইন্টেলিজেন্স ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই তাদের সবচেয়ে বড় এয়ারক্রাফটই, হ্যাঁ, এবং এর পেছনে এর চেয়েও বড় আছে জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা যে দুটোকেই তারা সরিয়ে নিয়েছে, বিশেষ করে গালফ থেকে, অর্থাৎ উপসাগর থেকে, পারস্য উপসাগর থেকে আপনার ইয়েটাকে সরিয়ে নিয়েছে। আপনার আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারকে তারা সরিয়ে নিয়েছে ইরানিয়ান মিসাইলের ভয়। কারণ ইরানিয়ান মিসাইলের রেঞ্জ নাকি 1,000 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। এখন 1,000 কিলোমিটার যদি যায়, তাইলে এটা তো সরিয়ে নিতে হবে, 1,000 কিলোমিটারের বাইরে যেতে হবে। অলরেডি বোধহয় এখন পর্যন্ত এয়ারক্রাফটটি, আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারটি 1,000 কিলোমিটারের বাইরে, অর্থাৎ ইরানিয়ান ইয়ের উপরে, আপনার কি যেন বলে, ইরানিয়ান রেঞ্জের, মিসাইল রেঞ্জের বাইরে চলে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের আরেকটি পলিসি কিন্তু মার খেলো এখানে। সেটা হলো, ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে এইভাবে যদি না হয়, এয়ার স্ট্রাইকিং করে এবং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে এয়ার স্ট্রাইকিং করে তেহরানের উপরে, যদি এই রেজিমকে, অর্থাৎ ইরানিয়ান রেজিমকে যদি পরাস্ত না করা যায়, তাহলে আমেরিকান সৈন্য ঢুকাবে। আমেরিকান সৈন্য ঢুকাবে কোথায়? ইরানের ভূখণ্ডে। এটা রিয়েলি টাফ। কেন টাফ? এটা ইরান তো অনেক বড় দেশ, সারা দেশে আপনি 36 সেনা নামানো, মানে আপনার প্যারাস ট্রুপারে 36 সেনা নামানো খুবই কঠিন। আর যদি এয়ারক্রাফট ক্যারিয়ার খুব ইরানের ভূখণ্ডের কাছাকাছি না আসে, তাইলে ওই আমেরিকান সৈন্যরাও কিন্তু আর ইরানিয়ান ভূখণ্ডে ঢুকতে পারবে না। এটা খুব টাফ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, ইসরায়েল এবং ইরানের আমেরিকার প্রথম টার্গেট হলো ইরানের বর্তমান যে সরকার, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেজিম, বা এটাকে ফরাসি শব্দ, ল্যাটিন শব্দ রেজিম বলে, হ্যাঁ, শাসক গোষ্ঠী, এটা চেঞ্জ করা সম্ভব না। না, এটা রেজিম, অনেকে রেজিম বলে, মাস্টারি করে নিয়ে একটু, এইভাবে উচ্চারণটা হবে না, রেজিম হবে, নট রেজিম। হ্যাঁ, তো ইরানিয়ান রেজিমকে সরানো যাবে না। আপনি ডোনাল্ড ট্রাম্প স্ট্র্যাটেজি নিয়েছিল ইরাক এবং লিবিয়ার,
যে কর্নেল গেদ্দাফি এবং ইরাকের যে সাদ্দাম হোসেনকে যেভাবে সরিয়ে দিয়েছে, একেবারে ধরে মেরে ফেলেছে, ধরে নিয়ে অ্যারেস্ট করে, এটা সম্ভব না। কারণ ওই দুই দেশের নেতা ছিল একক। সাদ্দাম হোসেন একক নেতা, আর আপনার গাদ্দাফিও ছিল একক নেতা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইরানের লিডারশিপ সিরিজ অফ লিডারশিপ। ইরানের যে আয়াতুল্লাহ আলী খামেনি, উনি কিন্তু সাজিয়ে গেছেন যে উনার পরে কারা কারা আসবে, উনার পরে একজন, এরপরে একজন, একজন সিরিজ অফ লিডারশিপ। তো সুতরাং এখানে কিন্তু কালেকটিভ লিডারশিপ, এখানে ইউনিল্যাটারাল লিডারশিপ নাই, ওয়ান লিডারশিপ নাই, এটা হলো সিরিজ অফ লিডারশিপ। তাইলে খুব কমপ্লিকেটেড রেজিম ধাপে ইরান। ধাপে তারা সাজিয়ে রেখেছে, ধাপে হ্যাঁ, ধাপে। সাজিয়ে রেখেছে। ইরানের রেজিমটা খুবই কমপ্লিকেটেড। সুতরাং এটাকে কিন্তু সাদ্দাম হোসেনকে যেভাবে সরিয়েছে, গাদ্দাফিকে যেভাবে সরিয়েছে, এটা ইরানে সম্ভব নয়। আর আরেকটা জিনিস হলো এই, আপনি কি মনে করেন ইরানকে একেবারে সর্বৈব পর্যদস্ত করার আগে ইরান তো মাথাচাড়া দিবে? ভয়ানক যে খবরটি গত রাত্রে এসেছে, আপনার সাথে টকশো করে যাওয়ার পরে আরেকটা খবর এসেছে আমার কাছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো এই, ইরানের কাছে এমন মিসাইল আছে যেটা এখন প্রকাশিত হয়ে গেছে যে এইটা নিউক্লিয়ার বম্ব ক্যারি করতে পারে। তাইলে এখানে সন্দেহ জেগেছে। এমনি এটা খুবই গুরুত্বপূর্ণ। এমনিতেও আমেরিকা এবং ইসরায়েলের মাথাটা নষ্ট হয়ে গেছে যে তারা সবসময় দে আর আন্ডার সাসপিশন, হ্যাঁ, দে আর আন্ডার সাসপেক্ট যে ইরানের হাতে বোমা আছে। যেই মাত্র তারা শুনতে পেল যে ইরানের হাতে এরকম সফিস্টিকেটেড হাইপারসনিকের উপরে এমন মিসাইল আছে যে মিসাইল অ্যাটম বোমা ক্যারি করতে পারে, তাইলে এখন সন্দেহ তো ভালোভাবে যাচ্ছে যে ইরানের হাতে হয়তো বোমা আছে। এবং তাজ হাসমি তার যে ভিডিওটা, উনি তো ভিডিওটা করেছেন আমেরিকা থেকে, উনি বলেছেন যে ইরানের হাতে বোমা যদি এই মুহূর্তে নাও থাকে কোনো অসুবিধা নাই, ইরান 1 সপ্তাহের মধ্যে বোমা তৈরিতে একদম ক্যাপেবল। ইরান ইজ অ্যাবসলিউটলি capable to promote nuclear project up to the warhead. That means to create a bomb within 7 days. তো সুতরাং তাদের হাতে যেহেতু আপনার আণবিক বোমা বহনকারী মিসাইল আছে ইরানের হাতে, এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে। তো এখন তো আমেরিকা এবং ইসরায়েলের মারাত্মক সমস্যা হয়ে গেছে। এখন তো পেছানোরও কোনো সুযোগ নাই। তারা যেটা ভাবছিল প্রথম, ভাবছে মানে ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে 1 সপ্তাহ স্ট্রাইকিং এ ইরান দখল করে নিবে। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখন তো আজকে গেলে 4 দিন, তারপর হবে 5 দিন। এখন